আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে ভালোবাসা গল্পের 5 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকাল প্রায় 9:30। প্রিয়া হাতে এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসে টিভি দেখছিল। আজকে তার মনটা বেশ ভালো। কয়েকদিনের মধ্যেই রনির সঙ্গে বিয়ের সব প্রস্তুতি শেষ হয়ে যাবে। তারপর ধীরে ধীরে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবে তারা। চায়ের কাপে চুমুক দিতে দিতেই হঠাৎ করে টিভির স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠল। বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার 25 বছর বয়সী যুবক নাবিল রহমান। সংবাদ পাঠিকার কণ্ঠ ভেসে আসতেই প্রিয়ার হাত থেকে কাপটা পড়ে গেল। সে বিস্ফোরিত চোখে টিভির দিকে তাকিয়ে রইল। পরের মুহূর্তেই স্ক্রিনে নাবিলের ছবি ভেসে উঠল। পুলিশের কয়েকজন সদস্যের মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, না, এটা হতে পারে না। কাপা হাতে রিমোটটা শক্ত করে চেপে ধরল। সংবাদ পাঠিকা বলছে, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর একটি এলাকা থেকে নাবিল রহমান নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছে থেকে প্রায় 3 কেজি মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কথাটা শুনে প্রিয়ার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেছে। ও অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? তাড়াতাড়ি ফোন বের করে নাবিলকে কল দিল। একবার, দুইবার, তিনবার, প্রতিবারই ফোন বন্ধ। প্রিয়ার কপালে ঘাম জমতে শুরু করলো। ও তাড়াতাড়ি রনির নাম্বারে ডায়াল করে। অন্যদিকে রনি এটারই অপেক্ষা করে বসেছিল। ফোনের স্ক্রিনে প্রিয়ার নাম দেখে ফোনটা পাশে থাকা ফাহিমের দিকে ঘুরিয়ে বলল, দেখ, আমার জান তার বেবির নিউজ দেখে আমাকে ফোন দিয়েছে। ফাহিম হেসে বলল, রিসিভ করে লাউড স্পিকারে দে, দেখি তোর জান কি বলে। ফাহিমের কথায় রনি কল রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে প্রিয়াকে বলল, হ্যালো জান। ওপাশ থেকে প্রিয়া উত্তেজিত কণ্ঠে রনিকে বলল, রনি, তুমি নিউজ দেখেছো? রনি না জানার ভান করে বলল, না, দেখা হয়নি। কেন, কি হয়েছে? প্রিয়া বলল, নাবিল নাকি ড্রাগস সহ পুলিশের কাছে ধরা পড়েছে। রনি আরো অবাক হওয়ার ভান করে বলল, কি বলো? কখন, কিভাবে? প্রিয়া বলল, আমি জানি না। তুমি প্লিজ খবর নিয়ে দেখো কি হয়েছে। ও তো আমার ভাইয়ের মতো। রনি বলল, আচ্ছা, তুমি টেনশন করো না, আমি দেখছি কি হয়েছে। প্রিয়া ফোন কেটে দিতে রনি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, প্রিয়া, তুমি অনেক বোকা। তোমার প্রেমিকের এই অবস্থার জন্য যে দায়ী তার কাছেই তুমি সাহায্য চাচ্ছ। চলেন রনি কিভাবে কি করেছে এটা জানার জন্য আমরা অতীতে একটু ডুব দেই। গত 10 দিনে প্রিয়ার রুমের ক্যামেরায় তেমন কিছু দেখতে না পেলেও হাত গুটিয়ে বসে থাকেনি রনি। হন্যে হয়ে খুঁজে বের করেছে নাবিলকে যে ড্রাগস দেয় তাকে। নাবিলকে ফাঁসানোর জন্য ওই লোকের সাথে হাত মিলাতে চায়। লোকটা প্রথমে রাজি হয় না। রনি মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করায়। প্ল্যান অনুযায়ী কালকে নাবিলকে নতুন ড্রাগসের লোভ দেখায়। নাবিল ও রনির পাতা ফাঁদে পা দেয়। জায়গা ও সময় জানায় সেই লোকটি। নাবিল সেখানে যাওয়ার পর লোকটার কাছে ড্রাগস চাইলে লোকটা ওর হাতে বড় একটা প্যাকেট ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নাবিল বিপদ বুঝে সেগুলো ফেলে পালাতে যাওয়ার আগেই একদল পুলিশ টিম ওকে আটক করে ফেলে। তারা ছিল আসলে রনির টাকা দিয়ে বশ করে রাখা পুলিশ টিম। ফাহিমের ডাকে অতীত থেকে বের হয়ে আসলো রনি। ফাহিম ওকে জিজ্ঞেস করে, কিরে, এখন কি করবি? রনি শান্তভাবে জবাব দেয়, থানায় যাব। থানার ভেতরের পরিবেশটা অনেক ভারী। লোহার গ্রিলের ওপাশে মাথা নিচু করে বসে আছে নাবিল। সারা রাত জেগে থাকায় ক্লান্তি আর আতঙ্ক তার চোখে মুখে স্পষ্ট। ঠিক তখনই থানার ভেতরে দ্রুত পায়ে ঢুকলো রনি। রনিকে দেখে নাবিল উঠে দাঁড়ালো আর বলল, রনি, তুই এসেছিস? রনির মুখে উদ্বিগ্নতার ছাপ। ও নাবিলের দিকে তাকিয়ে বলল, এসেছি মানে? তোর এমন খবর শুনে আমি বাসায় বসে থাকবো নাকি? নাবিলের চোখে যেন এক মুহূর্তের জন্য আশার আলো ফুটে উঠল। ও রনিকে বলল, ভাই, আমি কিছু করিনি, বিশ্বাস কর, আমাকে ফাঁসানো হয়েছে। রনি গ্রিলের কাছে গিয়ে দাঁড়ালো। নাবিলকে ধমক দিয়ে বলল, চুপ কর, এখন কিছু বলিস না, আমি তো আছি। যত টাকা লাগে লাগুক, যত মানুষ ধরতে হয় ধরবো, তবুও আমি তোকে এখান থেকে বের করার সর্বোচ্চ চেষ্টা করব। নাবিলের চোখ ভিজে উঠল। ও ইমোশনাল হয়ে বলল, আমি জানতাম তুই আমাকে বিশ্বাস করবি। রনি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে বিশ্বাস না করার কোনো কারণ নেই, তুই শুধু শক্ত থাক, আমি উকিলের সাথে কথা বলছি। কাছেই দাঁড়িয়ে থাকা কয়েকজন পুলিশ সদস্য কথাগুলো শুনছিল। তাদের সামনেও রনি এমন ভাব করলো যেন সে প্রাণপণ চেষ্টা করছে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য। আরও কিছুক্ষণ কথা বলে রনি থানার বাহিরে বেরিয়ে এলো। বাহিরে বের হতেই তার মুখের সমস্ত উদ্বেগ মুহূর্তে মিলিয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল শীতল এক হাসি। চারপাশে কেউ আছে কিনা দেখে সে থানার এক নির্জন কোণে দাঁড়িয়ে থাকা দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার কাছে এগিয়ে গেল। তারপর নিচু স্বরে বলল, কাজটা ঠিকঠাক হচ্ছে তো? একজন কর্মকর্তা মাথা নেড়ে বললেন, চিন্তা করবেন না। রনি পকেট থেকে একটি খাম বের করে তাদের হাতে দিয়ে বলল,
গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড REDON8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। এটা আপাতত রাখুন, আরও যদি প্রয়োজন হয় আরও টাকা পাবেন। লোকগুলো একে অপরের দিকে তাকালো। রনি বলল, আমি শুধু একটা জিনিস চাই, ও যেন খুব সহজে বের হতে না পারে। কথাটা বলে সে একবার থানার ভবনের দিকে তাকালো। ভেতরে বসে থাকা নাবিল তখনও বিশ্বাস করে আছে তার সবচেয়ে কাছের বন্ধুই তাকে বাঁচানোর জন্য লড়ছে। 1 সপ্তাহ পর থানার ভেতরের ছোট্ট সাক্ষাৎ কক্ষটায় বসে আছে নাবিল। মাত্র 7 দিনে ছেলেটার চেহারা যেন কয়েক বছর বুড়িয়ে গেছে। চোখের নিচে কালি, মুখ ভর্তি অগোছালো দাড়ি। সারাক্ষণ একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়, কবে সে এখান থেকে বের হবে। ঠিক তখন ওই দরজা খুলে ভেতরে ঢুকলো প্রিয়া। প্রিয়াকে দেখে নাবিলের মুখে এক মুহূর্তের জন্য হাসি ফুটে উঠল। আগ্রহ নিয়ে বলল, প্রিয়া তুমি এসেছো? প্রিয়া চুপচাপ গিয়ে তার সামনে বসলো। তারপর নাবিলকে জিজ্ঞেস করলো, কেমন আছো? নাবিল তিক্ত হেসে বলল, এই জায়গায় মানুষ কেমন থাকে, আমিও তেমনই আছি। রনি কিছু করতে পেরেছে? প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, রনি অনেক চেষ্টা করেছে নাবিল, অনেক উকিল ধরেছে, অনেক জায়গায় কথা বলেছে, কিন্তু ড্রাগসের পরিমাণটা এত বেশি যে সবাই বলছে সহজে কিছু হবে না। নাবিলের মুখটা আরো মলিন হয়ে গেল। প্রিয়া আবার বলল, আমি তোমার বাবা মায়ের সাথেও দেখা করতে গিয়েছিলাম। নাবিল বলল, ওরা কি বলেছে? প্রিয়া কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ওরা বলেছে এমন অপরাধী ছেলে তাদের দরকার নেই, তারা তোমাকে ত্যায্য করে দিয়েছে। কথাটা শুনে যেন জমে গেল নাবিল, তার ঠোঁট কাঁপতে লাগলো। নাবিল কান্না করতে করতে বলল, না, আব্বু আম্মু এমন করতে পারে না। প্রিয়া বলল, এটাই সত্যি। নাবিল অসহায়ের মতো মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ নীরবতার পর প্রিয়া আস্তে করে বলল, আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নাবিল প্রিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিসের সিদ্ধান্ত? প্রিয়া শান্ত স্বরে বলল, তোমার সাথে আমার কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই। তুমি কবে বের হবে, আদৌ বের হতে পারবে কিনা কেউ জানে না। তার উপর তোমার বাবা মা তোমাকে ত্যায্য করে দিয়েছে। নাবিলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। প্রিয়া নির্বিকার গলায় বলে চলল, তোমার কথা মতো চলার থেকে ভালো আমি রনিকে বিয়ে করব, ওর সাথে সুখে সংসার করব। জীবনে আমি যা চাই সবই রনির কাছ থেকে পাবো। নাবিল হতবম্ব হয়ে তাকিয়ে রইল আর বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? প্রিয়া শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ। নাবিল বলল, এত সহজে? প্রিয়া ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল, জীবনটা বাস্তব নাবিল, এখানে আবেগ দিয়ে বাঁচা যায় না। নাবিলের চোখ লাল হয়ে উঠল। ও চিৎকার করে বলল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে এভাবে ঠকাতে পারবে। প্রিয়ার ঠোঁটের হাসিটা আরো গভীর হলো। সে বলল, মানুষকে কিভাবে ঠকাতে হয় সেটা তো তুমি আমাকে শিখিয়েছ। নাবিল স্তব্ধ হয়ে গেল। প্রিয়া আবার বলল, এত বছর রনি আমাকে সব দিয়েছে, আমাকে বিশ্বাস করেছে, অথচ আমি তাকে ঠকিয়েছি। একটু থেমে সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এখন তো তোমার কিছুই নেই, তাহলে তোমাকে কেন ঠকাতে পারবো না? কথাগুলো যেন ধারালো ছুরির মতো বিঁধল নাবিলের বুকে। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রিয়া উঠে দাঁড়িয়ে বলল, ভালো থেকো নাবিল, যদি বের হতে পারো তাহলে নতুন জীবন শুরু করার চেষ্টা করো। দরজার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে আবার থামল সে। পেছন ফিরে একবার তাকিয়ে বলল, আর হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। এরপর আর এক মুহূর্তও দাঁড়ালো না, দরজা খুলে বাহিরে চলে গেল। নাবিল নির্বাক হয়ে বসে রইল। তার মনে হচ্ছিল মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে সব হারিয়ে ফেলেছে, পরিবার, ভালোবাসা, ভবিষ্যৎ, সবকিছু। রনিকে যেভাবে নিঃস্ব করতে চেয়েছিল তার চাইতেও জঘন্যভাবে ও নিজেই নিঃস্ব হয়ে গিয়েছে। অন্যদিকে ইদানিং আরিয়ার 5 মিনিট শান্তিতে বসে থাকার জো নেই। যেদিন থেকে রনি জানতে পেরেছে যে আরিয়া তাকে ভালোবাসে, সেদিন থেকেই যেন মেয়েটাকে আরো বেশি জ্বালানো শুরু করেছে। কখনো ফাইল এনে দিতে বলে, কখনো কফি বানাতে বলে, আবার কখনো অকারণে নিজের ঘর গুছিয়ে দিতে বলে। আজও তার ব্যতিক্রম হলো না। সকালের নাস্তা শেষ করে সোফায় বসে ফোন দেখছিল রনি। আরিয়া নিজের কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই রনির ডাক ভেসে এলো, আরিয়া। আরিয়া বিরক্ত মুখে সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আবার? রনি বলল, আমার রুম থেকে ল্যাপটপটা এনে দে তো। আরিয়া দাঁতে দাঁত চেপে ল্যাপটপ এনে দিল।
5 মিনিটও যায়নি, আবার আরিয়াকে ডাক দিল রনি। আরিয়া বলল, এবার কি? রনি বলল, 1 গ্লাস ঠান্ডা পানি লাগবে। আরিয়া চোখ বন্ধ করে নিজের বিরক্তি সামলানোর চেষ্টা করলো, তারপর পানি এনে দিল। আরো কিছুক্ষণ পর আবার ডাক, আরিয়া এইদিকে আয় তো। এবার আরিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আরিয়া রেগে বলল, আমি তোমার এত কাজ করতে পারবো না, তোমার বউকে দিয়ে করাও। কথাটা বলে রাগী চোখে তাকিয়ে রইল সে, কিন্তু রনি একটুও রাগলো না, বরং ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। সে আরিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বউকে দিয়েই তো করাবো, কিন্তু বিয়ের আগে তুই করে দে। কথাটা শুনে আরিয়ার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। সে বুঝতে পারলো না রনি মজা করছে নাকি অন্য কিছু বলতে চাইছে। আরিয়া দ্রুত মুখ ঘুরিয়ে নিল, যাতে নিজের অস্থিরতা কেউ দেখতে না পারে। আর রনি, সে চুপচাপ আরিয়ার লাল হয়ে যাওয়া মুখটা দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। তার জীবনের এই অন্ধকার অধ্যায়ে আরিয়ার সাথে খুনসুটি করে কাটানো মুহূর্তগুলো এক টুকরো আলোর মতো কাজ করে। আরিয়া সারাদিন যতই রনির উপর বিরক্ত হোক না কেন, মাঝরাতে এই রনির জন্যই আবার কান্না করে। মনের মাঝে একটা ভাবনাই আসে, যতদিন যাচ্ছে তত রনির বিয়ের দিন এগিয়ে আসছে। এখন আরিয়া সামনাসামনি না হলেও মনে মনে দাবি করতে পারে রনি ভাইয়া শুধু তার, কিন্তু বিয়েটা হয়ে গেলে ওইটুকু অধিকারও সে হারিয়ে ফেলবে। কিন্তু তার কিছুই করার নেই, নিয়তির লিখন তাকে মেনে নিতেই হবে। আজকে সেই বহু প্রতীক্ষিত দিন। সন্ধ্যা নামার আগেই পুরো শহরের আলো যেন এসে জড়ো হয়েছে বিশাল কমিউনিটি সেন্টারটাতে। দূর থেকে দেখলেই মনে হচ্ছে কোনো রাজকীয় প্রাসাদ। পুরো ভবন জুড়ে সাদা গোলাপি আর সোনালী ফুলের সাজসজ্জা। প্রবেশ পথের দুই পাশে তাজা গোলাপ, আর্কিড আর রজনীগন্ধার বিশাল তোরণ তৈরি করা হয়েছে। ছাদের নিচে ঝুলছে হাজারো ঝাড়বাতি, যেগুলোর আলো পুরো পরিবেশকে স্বপ্নের মতো সুন্দর করে তুলেছে। কমিউনিটি সেন্টারের বাহিরে সারি সারি দামি গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই অতিথিদের কোলাহলে মুখর পুরো পরিবেশ। আত্মীয় স্বজন, ব্যবসায়ী, পরিচিত জন, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এই বিয়েতে। মঞ্চটাও সাজানো হয়েছে রাজকীয়ভাবে। সোনালী কারুকাজ করা বিশাল সোফা, তার চারপাশে ফুলের দেয়াল, উপরে ঝুলছে ক্রিস্টালের ঝাড়বাতি, যার আলোয় পুরো স্টেজ ঝলমল করছে। বিজনেসম্যান রেহমান তালুকদার ও ডাক্তার আফসানা তালুকদারের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, রাজকীয় তো হবেই। একপাশে বসে আছেন রনির বাবা মা, অতিথিদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন তারা। তাদের চোখে মুখে স্পষ্ট আনন্দের ছাপ। সবকিছুর মধ্যে আরিয়ার মুখে আধার নেমে এসেছে, ওর চোখ টলমল করছে, মনে হয় এখনই কান্না করে দিবে। ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে, কিন্তু যেতে পারছে না। চলে গেলে পরবর্তীতে তাকে সবার প্রশ্নের মুখোমুখি হতে হবে। তবে মনে মনে দোয়া করছে আজকে যেন এখানে কোনো মিরাক্কেল হয়, তার রনি ভাইয়া যেন প্রিয়াকে বিয়ে না করে। সে জানে সে স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভাবছে, তাও নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। তবে রনি আর ফাহিম ছাড়া কেউই জানে না আজকে এই হলরুমে কি হতে চলেছে। অন্যদিকে কোণের কক্ষে বসে আছে প্রিয়া, গা ভরা ভারী গয়না, লাল বেনারসি, নিখুঁত মেকআপ, সব মিলিয়ে তাকে অপূর্ব লাগছে। আয়নার সামনে বসে নিজের প্রতিচ্ছবি দেখছিল সে। ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। অবশেষে সে সফল হতে যাচ্ছে। সে ঠিক কয়েকদিন আগে নাবিলকে ছেড়ে চলে এসেছে, তাই আজকে সে বিয়ে করতে যাচ্ছে শহরের অন্যতম ধনী ও প্রতিষ্ঠিত পরিবারের ছেলে রনিকে। তার পাশে বসে থাকা এক বান্ধবী মুগ্ধ হয়ে বলল, তোকে একদম রাজকন্যার মতো লাগছে। প্রিয়া মুচকি হেসে বলল, রাজকন্যা তো লাগবেই, রনি তালুকদারের বউ হচ্ছি যে। প্রিয়ার কথায় ওর বান্ধবী হেসে ওঠে। সবকিছুর মধ্যে প্রিয়ার হঠাৎ করে নাবিলের সেই অসহায় মুখটা মনে পড়ে। পরক্ষণেই মাথা ঝাঁকিয়ে ভাবনাটা সরিয়ে দিল। আজকে কোনো দুর্বলতা নয়, আজকে শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার দিন। এদিকে কমিউনিটি সেন্টারের অন্য প্রান্তে বর্ষাজে প্রস্তুত হচ্ছে রনি। কালো শেরওয়ানি, মাথায় পাগড়ি, বুক ভর্তি আত্মবিশ্বাস। তার চারপাশে বন্ধু বান্ধব আর আত্মীয়দের ভিড়। পাশে থেকে ফাহিম বলল, অভিনন্দন ভাই, অবশেষে তোর সেই কাঙ্ক্ষিত দিন চলে এসেছে। রনি আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল অন্য কিছু, প্রতিশোধ। হ্যাঁ, আজকে রনি তার প্রতিশোধ নেবে। গত কয়েক বছরের প্রতিটা বিশ্বাসঘাতকতা, প্রতিটা কষ্ট আজকে তার চোখের সামনে ভেসে উঠেছে। আজকে তার খেলাটার শেষ অধ্যায় শুরু হতে যাচ্ছে। আর প্রিয়া এখনো বুঝতেই পারেনি, যে মানুষটাকে সে নিজের সবচেয়ে বড় জয় মনে করছে, সেই মানুষটাই তার জীবনে সবচেয়ে বড় পরাজয়ের কারণ হতে চলেছে। রনি ধীরে ধীরে চোখ বন্ধ করলো, তারপর ঠোঁটের কোণে রহস্যময় একটা হাসি ফুটিয়ে বলল, খেলা এখনো শেষ হয়নি প্রিয়া, আসল চমকটা তো এখনো বাকি আছে। আর কিছু সময়, তারপর তুমি আর নাবিল এক অবস্থানে চলে যাবে। বিয়ের অনুষ্ঠান এখন পুরোপুরি জমে উঠেছে। হলরুমের ভেতরে অতিথিদের কোলাহল, হাসি, আড্ডা আর ক্যামেরার ফ্ল্যাশে চারদিক মুখর হয়ে আছে। স্টেজের সামনে দাঁড়িয়ে কাজী সাহেব প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিচ্ছেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আকদ সম্পন্ন হবে। লাল বেনারসিতে সেজে স্টেজে বসে আছে
প্রিয়া, মুখে আত্মতৃপ্তির হাসি। আজকে তার মনে হচ্ছে পৃথিবীর সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তার পাশে বসে থাকা এক বান্ধবী ফিসফিস করে বলল, "কি রে, এত চুপচাপ কেন?" প্রিয়া মুচকি হেসে বলল, "ভাবছি কয়েক ঘন্টা পর আমার জীবনটা কতটা বদলে যাবে।" মেয়েটি বলল, "তুই তো সত্যিই ভাগ্যবতী।" প্রিয়া আত্মবিশ্বাসী হয়ে বলল, "ভাগ্য না, এটা বুদ্ধি। জীবন কি চায় সেটা জানতে হয়। আমি জানতাম, তাই আজকে এখানে বসে আছি।" ওর কথায় পাশে থাকা বান্ধবীরা হেসে উঠল। অন্যদিকে বরপক্ষের সারিতে বসে আছে রনি। মুখে স্বাভাবিক হাসি থাকলেও তার ভেতরে চলছে অন্য ঝড়। তার চোখের সামনে ভেসে উঠছে সেই দিনের দৃশ্য, প্রিয়ার মুখ আর নাবিলের বিশ্বাসঘাতকতা, সবকিছু। ফাহিম পাশে বসে আস্তে করে বলল, "শেষবার জিজ্ঞাসা করছি, তুই শিওর তো?" রনি মুচকি হেসে বলল, "অনেক আগেই নিশ্চিত হয়ে গেছি।" ফাহিম বলল, "আজকের পর আর পেছনে ফেরার সুযোগ থাকবে না।" রনি বলল, "আমি পেছনে ফেরার জন্য এখানে আসিনি।" ফাহিম গভীরভাবে রনির দিকে তাকালো, তারপর বলল, "তাহলে শুরু কর।" রনি আস্তে করে উঠে দাঁড়ালো। হঠাৎ তাকে দাঁড়াতে দেখে অনেকেই অবাক হয়ে গেল। কাজী সাহেব বললেন, "বর সাহেব, কোনো সমস্যা?" রনি ভদ্রভাবে বলল, "না, তবে বিয়ের আগে আমার কিছু বলার আছে।" মুহূর্তেই পুরো হলরুম শান্ত হয়ে গেল। হাজারো চোখ গিয়ে থামলো রনির ওপর। প্রিয়া অবাক হয়ে বলল, "কি বলবে?" রনি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, "তুমি আমাকে কতটা ভালোবাসো তার একটা ছোট্ট প্রমাণ দিব।" প্রিয়া লজ্জা পেয়ে বলল, "ধ্যাত, প্রমাণ দেওয়ার কি দরকার? এমনিতেই তো সবাই জানে আমি তোমাকে কতটা ভালোবাসি।" প্রিয়ার কথায় রনি মুচকি হেসে মাইক্রোফোন হাতে নিয়ে বলল, "আজকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এখানে প্রায় অধিকাংশ মানুষ জানেন আমার আর প্রিয়ার 5 বছরের সম্পর্ক। প্রিয়া আমাকে কতটা ভালোবাসে তার একটা ছোট্ট প্রমাণ দেখাবো ভিডিওর মাধ্যমে।" অতিথিদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেছে। রেহমান তালুকদার ভ্রুকুচকে বললেন, "ভিডিও? কিসের ভিডিও আবার?" রনি শান্তভাবে বলল, "আমার জীবনের গল্পের একটা অংশ।" পরের মুহূর্তেই হলরুমের বিশাল এলইডি স্ক্রিনে ভিডিও চালু হলো। প্রথমেই দেখা গেল প্রিয়া আর নাবিলের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। মুহূর্তের মধ্যেই হলরুমের সবাই নীরব হয়ে গেল। প্রিয়ার মুখের রংটাও উদাও হয়ে গেছে। তারপর একে একে ভেসে উঠতে লাগলো প্রিয়ার সেই কথাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে ভালোবাসা গল্পের 5 নাম্বার পর্ব। মিথ্যে ভালোবাসা গল্পের 5 নাম্বার পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। তোমাদের এক একটা কমেন্ট আমাকে এক্সট্রা কোনো আর্নিং না দিলেও আমাকে অনেকটাই মোটিভেট করে গল্প বানানোর জন্য। সো অবশ্যই বেশি থেকে বেশি কমেন্ট করে দিবা। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।